হ্যালো লিসেনার, গত প্রায় বেশ কয়েকটা লেকচার ধরে আমরা জাভার বেশ কিছু টপিকস কভার করেছি, যেমন ক্লাস কি, অবজেক্ট কি, কীভাবে একটা ক্লাসের মধ্যে ফিল্ড ডিক্লেয়ার করতে হয়, কীভাবে মেথড ক্রিয়েট করতে হয়, মেথড ওভারলোডিং কি, কনস্ট্রাক্টর কি। তো এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের এখন কনসেপ্ট 100% ক্লিয়ার। আমরা চাইলে এখন যে কোনো কিছুই ক্রিয়েট করে ফেলতে পারি নিজেদের মতো করে। তো আজকের লেকচারটা জাস্ট একটু থিওরিটিক্যাল, বিকজ আজকের লেকচার আমরা ডিসকাস করব এই যে আমরা ক্লাসের মধ্যে যে মেথড ক্রিয়েট করি বা প্রিমিটিভ ডাটা টাইপের বিভিন্ন ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, বিভিন্ন ফিল্ড আমরা ডিক্লেয়ার করি, তো যখন এগুলোকে আমরা ক্রিয়েট করি বা কোনো অবজেক্ট ক্রিয়েট আমরা করতেছি, ঠিক তখনই ব্যাকএন্ডে, দ্যাট মিনস জাভা ভার্চুয়াল মেশিন ব্যাকএন্ডে এগুলোকে কীভাবে ম্যানেজ করে, দ্যাট মিনস মেমোরি অ্যালোকেশনটা অ্যাকচুয়ালি কীভাবে হয়। তো এই মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আপনারা এখন স্ক্রিনে জাভার হিপ মেমোরি এবং স্ট্যাক মেমোরি নিয়ে কিছু ডেফিনেশন দেখতে পাচ্ছেন। তো এগুলো অ্যাকচুয়ালি আমি কালেক্ট করেছি বিভিন্ন বই থেকে এবং নেট থেকে। তো এই স্লাইডটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং আপনারা বাসায় বসে এগুলো নিয়ে নিজেরাই এই স্লাইডগুলো ভালো মতো পড়বেন, আরও বেশি বেশি করে স্টাডি করবেন। তো এখন জাস্ট আমি একটু শর্টকাটে আপনাদেরকে টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখবো যে হিপ মেমোরিটা অ্যাকচুয়ালি কী। সো আমরা যখন কোনো প্রোগ্রামের মধ্যে কোনো অবজেক্ট ক্রিয়েট করি বা কোনো ক্লাস ক্রিয়েট করি, তো আমরা যখন প্রোগ্রামটাকে রান করি, তো রান টাইমের সময় এই সমস্ত অবজেক্টগুলো জেভিএম কী করে, এগুলোর জন্য একটা মেমোরি অ্যালোকেট করে। এই মেমোরি অ্যালোকেটটা করা হয় অ্যাকচুয়ালি হিপ মেমোরি এরিয়াতে। দ্যাট মিনস হিপ মেমোরিতে এই সমস্ত অবজেক্টের জন্য একটা স্পেস অ্যালোকেট করে দেওয়া হয়। এবং যখনই আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক তখনই রান টাইমে এই হিপ এরিয়াতে একটা স্পেস অ্যালোকেট হয় এবং এই স্পেসটা ইন্টার অ্যাপ্লিকেশনের যে কোনো ক্লাস থেকেই রেফারেন্সের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। দ্যাট মিনস গ্লোবালি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। এবং আমরা যদি কোনো প্রোগ্রামে 100টার মতো অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে যখন আমরা প্রোগ্রামটা রান করব, তো রান টাইমের সময় এই সমস্ত অবজেক্টের জন্য হিপ এরিয়াতে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা স্পেস অ্যালোকেট হয়ে যাবে। এবং যখন আমাদের প্রোগ্রামটা টোটাল এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে যাবে, দ্যাট মিনস প্রোগ্রামটা যখন টার্মিনেট হয়ে যাবে, ঠিক তখন গার্বেজ কালেক্টর কী করবে, সে এই হিপ মেমোরি থেকে সমস্ত অবজেক্টগুলোকে রিমুভ করে মেমোরিটাকে সম্পূর্ণ ফ্রি করে দিবে। তো এইভাবেই অ্যাকচুয়ালি হিপ মেমোরিতে মেমোরি অ্যালোকেশনটা হয়ে থাকে। তো এরপর আমরা দেখি যে স্ট্যাক মেমোরি অ্যাকচুয়ালি কী। স্ট্যাক মেমোরি হলো আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তখন আমরা প্রত্যেকটা অবজেক্টকে কল করার জন্য আমরা কী করি, রেফারেন্স ক্রিয়েট করি। দ্যাট মিনস রেফারেন্স ভেরিয়েবল আমরা ক্রিয়েট করি। তো এই ধরনের রেফারেন্স ভেরিয়েবল, মেথড, প্রিমিটিভ যে ডাটা টাইপের আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করি, এই যে ফিল্ড, মেথড, দেন রেফারেন্স, এই সব কিছু অ্যাকচুয়ালি স্টোর করা হয় জাভার স্ট্যাক মেমোরিতে। দ্যাট মিনস যখনই আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তখন অবজেক্টটা অ্যাকচুয়ালি স্টোর হয় হিপ মেমোরিতে এবং এই অবজেক্টে যে রেফারেন্স ভেরিয়েবলটা থাকে, সেই রেফারেন্সটা অ্যাকচুয়ালি স্টোর হয় জাভার স্ট্যাক মেমোরিতে। তো আমরা অবজেক্টগুলো ক্রিয়েট করি অ্যাকচুয়ালি কার মধ্যে? আমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট করি সবসময় মেথডের মধ্যে। এবং জাভার এই প্রত্যেকটা মেথডকেই অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে এক একটা থ্রেড। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে থ্রেড আবার কী? সো থ্রেড নিয়ে জাভাতে অনেক কাজ আছে, মাল্টি থ্রেডিং সিস্টেম জাভাতে, এটা নিয়ে যদি ডিসকাস করি আরও প্রায় 5 থেকে 10টা লেকচার হয়ে যাবে থ্রেড নিয়ে। সো এখন জাস্ট ছোট্ট করে একটু বলি, থ্রেডকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ভার্চুয়াল সিপিইউ। আমরা যেমন কম্পিউটারে সিপিইউ দেখতে পারি, তেমন থ্রেড হলো কি একটা ভার্চুয়াল সিপিইউ। প্রোগ্রামেটিক্যালি এটাকে বলা যায় যে স্মল ইউনিট অফ কোড, যেটা একটা পার্টিকুলার কোনো কাজ করতে পারে। যেমন আমরা নর্মালি দেখি যে কোনো একটা প্রসেসরে যদি থ্রেডিং সিস্টেম অনেক বেশি হয়, সেটা অনেক ফাস্ট কাজ করতে পারে। দ্যাট মিনস আমার থ্রেড যত বেশি হবে, আমার ওই সিস্টেমটা তত ফাস্ট কাজ করবে। দ্যাট মিনস যদি 2টা থ্রেড হয়, তাহলে আমার সিস্টেমটা প্যারালালি 2টা কাজ করতে পারবে। এবং জাভা অ্যাপ্লিকেশনও আমরা নিজেরাই এই বিভিন্ন ধরনের থ্রেড আমরা ক্রিয়েট করতে পারি এবং এই থ্রেডগুলোর ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নাই, বাট এগুলা পার্টিকুলার বিভিন্ন কাজ করার জন্য আমরা করতে পারি। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো দেখি, যে আমরা যখন কোনো অ্যাপ রান করি, ফার্স্টই আমরা একটা স্প্লাশ স্ক্রিন আমরা দেখতে পারি, যে প্রথমে একটা স্ক্রিন আসে এবং ওটা দেখা যায় 5 সেকেন্ড পর ওইটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, দেন আমরা অ্যাক্টিভিটিটা দেখতে পারি। তো এই যে স্ক্রিনটা 5 সেকেন্ড পর এটা ভ্যানিশ হয়ে গেল, এই কাজটা করা হয়ে থাকে থ্রেডের মাধ্যমে। দ্যাট মিনস থ্রেডের মধ্যে কিছু মেথড আছে, যে স্লিপ থ্রেড, একটা থ্রেড ঘুমাই থাকতে পারে, যে আমরা বলে দিলাম তুমি 5 সেকেন্ডের জন্য ঘুমাও। সো 5 সেকেন্ডের জন্য সেটা কোনো কাজ করবে না, 5 সেকেন্ড পর সেটা কাজ করা শুরু করবে। সো এই থ্রেডের ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি যে স্মল ইউনিট অফ কোডের একটা কম্বিনেশন, যেটা পার্টিকুলার একটা কাজ সে সম্পাদন করতে পারে। আমরা যখন কোনো প্রোগ্রামের মধ্যে, দ্যাট মিনস কোনো ক্লাসের মধ্যে কোনো মেথড আমরা ক্রিয়েট করি, যখনই আমরা একটা মেথড ক্রিয়েট করি, ঠিক তখনই স্ট্যাক মেমোরিতে, স্ট্যাক মেমোরি এরিয়ার মধ্যে একটা ব্লক ক্রিয়েট হয়ে যায়। দ্যাট মিনস একটা স্পেস অ্যালোকেট হয়ে যায়। এবং ওই মেথডের মধ্যে আমরা যদি কোনো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, সো ওই অবজেক্টের রেফারেন্স এবং ওই সমস্ত লোকাল ভেরিয়েবলগুলা
ওই স্পেসের মধ্যে, দ্যাট মিনস ওই ব্লকের মধ্যেই তারা মেমোরি অ্যালোকেট করে। আশা করি আমার এই কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। এখনও যদি কারো কনফিউশন থেকে থাকে, চিন্তা করার কোনো কারণে, বিকজ আমরা নেক্সট ডে একদম প্র্যাকটিক্যালি দেখবো, তো তখনই আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবং যখনই আমরা কোনো নতুন মেথড কল করি, মেথড কল করার সাথে সাথে স্ট্যাক মেমোরি এরিয়াতে একটা ব্লক ক্রিয়েট হয়ে যায়, এবং যখনই ওই মেথডের কাজ শেষ, দ্যাট মিনস ওই মেথডের এক্সিকিউশন প্রসেস ফুললি কমপ্লিট, ঠিক তখনই স্ট্যাক মেমোরি থেকে ওই ব্লকটা রিমুভ হয়ে যায়। এবং এই স্ট্যাক মেমোরিটা খুবই শর্ট লিভড, দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি শর্ট টাইম একটা মেমোরি। তো আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারি যে হিপ মেমোরি এরিয়া কিন্তু অনেক বড় সাইজে, আর স্ট্যাক মেমোরি এরিয়া কিন্তু খুবই ছোট। এখানে শুধুমাত্র রেফারেন্সগুলা, প্রিমিটিভ ভেরিয়েবলগুলা, কোনো অবজেক্টের রেফারেন্স, মেথড, ব্লক, এগুলো অ্যাকচুয়ালি স্টোর হয়ে থাকে। সো আমরা এখন এই হিপ মেমোরি এবং স্ট্যাক মেমোরির মধ্যে কিছু কম্প্যারিজন দেখব। তো আপনারা এখন স্ক্রিনে অনেকগুলো কম্প্যারিজন দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট শর্টকাটে এগুলোকে একটু ডিসকাস করছি। আপনারা বাসায় অবশ্যই এগুলোকে নিজেরা প্রত্যেকটা লাইনগুলোকে স্টেপ বাই স্টেপ আপনি পড়ে নিজে বোঝার ট্রাই করবেন। সো ফার্স্ট যে পয়েন্ট সেটা হলো হিপ মেমোরি এরিয়াতে যে স্পেসগুলো অ্যাকচুয়ালি অ্যালোকেট হয় সেগুলোকে ইন্টার অ্যাপ্লিকেশনে যে কোনোখান থেকেই অ্যাক্সেস করা যায়, দ্যাট মিনস গ্লোবালি অ্যাক্সেস করা যায়। আর স্ট্যাক মেমোরিতে যে স্পেসগুলো অ্যালোকেট হয় সেগুলো প্রত্যেকটা ব্লকগুলো অ্যাকচুয়ালি পার্টিকুলার একটা থ্রেডে রান হয়। সো এক ব্লক থেকে আরেক ব্লকে আমরা কখনোই অ্যাক্সেস করতে পারি না, বা ইন্টার অ্যাপ্লিকেশনের যে কোনো খান থেকে আমরা এই স্ট্যাক মেমোরি এরিয়া থেকে অ্যাক্সেস করতে পারি না। এবং সেকেন্ড যে পয়েন্ট, যখনই আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি তো অবজেক্টটা অ্যাকচুয়ালি স্টোর হয় হিপ মেমোরি এরিয়াতে, এবং ওই অবজেক্টের জন্য রেফারেন্সটা আমরা ক্রিয়েট করি, সেই রেফারেন্সটা অ্যাকচুয়ালি স্টোর হয় স্ট্যাক মেমোরি এরিয়াতে। শুধুমাত্র অবজেক্টের রেফারেন্সই না, আমরা যদি মেথডের মধ্যে কোনো লোকাল প্রিমিটিভ ভেরিয়েবল আমরা যদি ডিক্লেয়ার করি, সেই সমস্ত ভেরিয়েবলগুলো স্ট্যাক মেমোরি এরিয়াতে অ্যালোকেট করবে। বাট আমরা যদি কোনো ফিল্ড ডিক্লেয়ার করি, দ্যাট মিনস ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওই সমস্ত ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো অ্যাকচুয়ালি স্টোর হয় কিন্তু হিপ মেমোরি এরিয়াতে, আর লোকাল প্রিমিটিভ ভেরিয়েবলগুলো স্টোর হয়ে থাকে স্ট্যাক মেমোরিতে। এবং থার্ড যে পয়েন্ট সেটাও একই, যে হিপ মেমোরি এরিয়াতে যে অবজেক্ট স্টোর হয় সেটাকে গ্লোবালি অ্যাক্সেস করা যায়, আর স্ট্যাক মেমোরি থেকে গ্লোবালি অ্যাক্সেস করা যায় না। অ্যান্ড ফোর্থ যে পয়েন্ট সেটা হলো স্ট্যাক মেমোরি স্পেসটা অ্যাকচুয়ালি কাজ করে লিফো অর্ডার মেনটেন করে, দ্যাট মিনস লাস্ট ইন ফার্স্ট আউট। যে আমরা প্রথমে যে মেথডগুলো ক্রিয়েট করি ফার্স্টেই, সেই মেথডগুলো ফার্স্ট ব্লকটায় প্রথমে স্ট্যাক মেমোরি এরিয়াতে স্পেস অ্যালোকেট করে, দেন তার উপরে সেকেন্ড ব্লকটা, দেন থার্ড ব্লকটা। সো একদম লাস্টে যে মেথডটা অ্যাকচুয়ালি স্পেস অ্যালোকেট করে, বাট যখনই প্রোগ্রামটা শেষ হয় তখন কিন্তু ওই মেথডটাই ফার্স্টে আউট হয়। সো আমরা বলতে পারি লাস্ট ইন ফার্স্ট আউট। এবং ফিফথ যে পয়েন্ট সেটা হলো স্ট্যাক মেমোরিটা অ্যাকচুয়ালি শর্ট লিভ, এবং হিপ মেমোরিটা কিন্তু শর্ট লিভ না। ইন্টার অ্যাপ্লিকেশনের ফুলি টোটাল এক্সিকিউশন প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু এই হিপ মেমোরি এরিয়াটা কাজ করে। 6 নম্বর যে পয়েন্ট সেটা হলো, দেখা যাচ্ছে আমরা কোনো ক্লাসের মধ্যে এতগুলো মেথড ক্রিয়েট করছি, দ্যাট মিনস এতগুলো আমরা থ্রেড ক্রিয়েট করছি। সো স্ট্যাক মেমোরিতে মানে এত স্পেস অ্যালোকেট হয়ে গেছে যে তখন আর তার কোনো স্পেস আর বাকি নাই। তো সেই ক্ষেত্রে আমরা হঠাৎ করে স্ট্যাক ওভারফ্লো ইরর এটা পেয়ে থাকি। তো আপনি যখন কোড করবেন তখন একটা না একটা সময় আপনি স্ট্যাক ওভারফ্লো ইরর এই ধরনের আপনি ইররগুলো আপনি পেয়ে থাকবেন। এবং ঠিক একইভাবে যখন হিপ মেমোরি এরিয়াও ফুল হয়ে যায় তখন আমরা আউট অফ মেমোরি এই ধরনের কিছু ইরর আমরা পেয়ে থাকি। সো আপনি যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করবেন তখন মাঝে মধ্যেই আপনি এই ধরনের কিছু ইরর পেয়ে যাবেন। এবং 7 যে পয়েন্ট সেটা হলো স্ট্যাক মেমোরি সাইজটা খুবই ছোট, তো আমরা বলতে পারি যে ইটস ভেরি লেস হোয়েন কম্পেয়ার টু দ্য হিপ মেমোরি। এবং স্ট্যাক এরিয়াতে যে মেমোরি অ্যালোকেশনটা হয় সেটা অ্যাকচুয়ালি লাস্ট ইন ফার্স্ট আউট লিফো এই অর্ডার মেনটেন করে হয়ে থাকে, এবং এটা খুবই ফাস্ট যদি আমি হিপ মেমোরি এরিয়ার সাথে কম্পেয়ার করি। যে হিপ মেমোরি এরিয়াতে যেভাবে মেমোরি অ্যালোকেশনটা হয় সেই প্রসেসের তুলনায় স্ট্যাক মেমোরির এই এক্সিকিউশন প্রসেসটা খুবই ফাস্ট। সো একদম লাস্ট যে পয়েন্ট সেটা হলো যে আমরা যখন কোনো মেথড ক্রিয়েট করি ওই মেথডের জন্য স্ট্যাক এরিয়াতে তো একটা স্পেস অ্যালোকেট হয়, এবং এই স্পেসটা অ্যাকচুয়ালি ততক্ষণ পর্যন্তই এক্সিস্টিং থাকে যতক্ষণ পর্যন্ত ওই মেথডটা কাজ করে। দ্যাট মিনস ওই মেথডের যখন এক্সিকিউশনটা কমপ্লিট ঠিক তখনই স্ট্যাক এরিয়া থেকে ওই স্পেসটা অ্যাকচুয়ালি রিমুভ হয়ে যায়। বাট হিপ এরিয়াতে যে স্পেসগুলো অ্যালোকেট হয় অ্যাকচুয়ালি অবজেক্টের জন্য ওই স্পেসগুলো ইন্টার অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস অ্যাপ্লিকেশনটা ফুলি কমপ্লিট না হওয়া পর্যন্ত এই মানে স্পেসগুলো, দ্যাট মিনস অবজেক্টের জন্য যে স্পেসগুলো অ্যালোকেট হয়ে থাকে সেগুলো কিন্তু এক্সিস্ট করে। তো এখন আমি আশা করতে পারি যে জাভার এই হিপ মেমোরি এরিয়া এবং স্ট্যাক মেমোরি এরিয়াতে কীভাবে মেমোরি ম্যানেজমেন্টটা হয়ে থাকে সেটা নিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তো আমার নেক্সট লেকচারে এই হিপ মেমোরি এরিয়া এবং স্ট্যাক মেমোরি এরিয়াতে কীভাবে মেমোরি অ্যালোকেটটা হয়ে থাকে সেটা একদম প্র্যাকটিক্যালি প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখবো। তো তখন আপনাদের একদম 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার।